আসসালামু আলাইকুম দর্শক। আজকে আমি কথা বলছি নুরুল মোমেনের নেমেসিস নাটকটি নিয়ে। দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ে বাংলা ১৩৫০ সালে সংঘটিত মন্বন্তরের প্রেক্ষাপটে রচিত একটি বিখ্যাত নাটক নেমেসিস। ১৯৪৪ সালে নাটকটি শনিবারের চিঠি পত্রিকায় প্রকাশিত হয়। ১৯৪৮ সালে এটি গ্রন্থাকারে প্রকাশিত হয়। নাটকটি চোরাকারবারির শিকার সুরজিৎ নন্দীর অনুশোচনা, যন্ত্রণা, দ্বন্দ্ব এবং এর থেকে আত্মমুক্তির বিষয়বস্তু নিয়ে গঠিত। সম্পূর্ণ নাটকটি এক চরিত্র বিশিষ্ট। বাংলা নাট্য সাহিত্যে নুরুল মোমেন তার নেমেসিস নাটকের মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ মধ্যবর্তী সময়কালে দুর্ভিক্ষের সময় চোরা কারবারিদের নিয়ে গড়ে উঠেছে, যেখানে আঙুল ফুলে কলাগাছ হয়ে যাওয়া একটি চরিত্র সুরজিৎ নন্দী। এই নাটকে নুরুল মোমেন দেখিয়েছেন যে অসৎ উপায়ে অর্থ উপার্জনের মাধ্যমে সুরজিৎ নন্দী সাধারণ মানুষের জীবনে যে দুঃখ দুর্দশা বয়ে এনেছে তার প্রতিশোধ হিসেবে দেবী নেমেসিস তার জীবন কেড়ে নিয়েছে। বলে রাখা ভালো, গ্রিকেরা বিশ্বাস করে বা গ্রিক জনগোষ্ঠী বিশ্বাস করে যে নেমেসিস হচ্ছে প্রতিহিংসার দেবী। নুরুল মোমেনের প্রায় সব নাটকই উদ্দেশ্যমূলক। এই প্রতিভাধর নাট্যকার পরিশীলিত ও মার্জিত রুচিসম্পন্ন। তার রচিত প্রায় সব নাটকে আদর্শবাদী ব্যক্তিত্বের স্পষ্ট ছাপ পাওয়া যায়। তার নাটকের মূল বিষয় সামাজিক জীবন এবং সেই যাপিত জীবনের সমস্যা, সংকট, সংঘাত। এ ধরনের সামাজিক সমস্যা নাটকে উপস্থাপন করতে গিয়ে তার আদর্শবাদী ব্যক্তিত্বের স্বাভাবিকভাবেই সংঘাত সৃষ্টি হয়েছে। ফলে অনেক সময় তার নাটকের বক্তব্য বিষয় কৃত্রিম হয়ে পড়েছে, কিংবা কখনো কখনো তা অশৈল্পিকও মনে হতে পারে অনেকের কাছে। শিল্প বিচারের মানদণ্ডে নুরুল মোমেনের নাটকের ত্রুটি বিচ্যুতি আছে, একথা সত্য। তবে তার নেমেসিস নিঃসন্দেহে বাংলা নাট্য সাহিত্যের ইতিহাসে অভিনব সংযোজন। কেননা নুরুল মোমেনের পূর্বে বাংলা নাট্য সাহিত্যে একক চরিত্রের নাটক রবীন্দ্রনাথ ছাড়া আর কেউই রচনা করেননি। নাট্যকার নুরুল মোমেন নাটক রচনায় সবসময় নিরীক্ষাধর্মী। নিঃসন্দেহে নেমেসিসও তার সেই নিরীক্ষা প্রবণতার ধারাবাহিকতার ফসল। তাছাড়া আরও একটি বিষয় আমাদের মনে রাখতে হয় যে নুরুল মোমেন উদ্দেশ্যমূলক নাটক রচনা করেন। এই নিরিখে নেমেসিস নাটকেও নুরুল মোমেনের সুনির্দিষ্ট একটি লক্ষ্য নির্ধারিত ছিল, যার ফলশ্রুতিতে নেমেসিস দেবী সুরজিৎ নন্দীর অসততার উপর প্রতিশোধ গ্রহণ করেছে। অর্থাৎ অসৎ উপায়ে অর্থ উপার্জনের মাধ্যমে সুরজিৎ নন্দী সাধারণ মানুষের জীবনে যে দুঃখ দুর্দশা বয়ে এনেছে তার প্রতিশোধ হিসেবে নায়ক সুরজিৎ নন্দীকে আত্মহুতি দিতে হয়েছে। স্পষ্টতই নাট্যকার তার নায়ককে দিয়ে নীতি বিহর্গিত কর্মের শাস্তি প্রতিবিধান করেছেন। নুরুল মোমেনের নেমেসিস দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিতে রচিত। নাট্যকাহিনী মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়কালে চোরা কারবারিদের নিয়ে গড়ে উঠেছে। এখানে চিত্রিত হয়েছে এক সময়ের দরিদ্র সুরজিৎ নন্দী যুদ্ধকালীন সময়ে কালোবাজারি অর্থাৎ অবৈধভাবে অর্থ উপার্জন করে অল্প সময়ের মধ্যে কিভাবে হাজার হাজার টাকার মালিক হয়েছে। দরিদ্র সুরজিৎ নন্দী যা কোনোদিনও কল্পনা করেনি। দরিদ্র স্কুল মাস্টার সুরজিৎ নন্দী বিত্তমান হওয়ার চুক্তি করে হবু শ্বশুর নৃপেন বোসের কাছে, শুধুমাত্র প্রিয়তমা সুলতাকে পাওয়ার জন্য। স্বার্থবুদ্ধি সম্পন্ন নৃপেন বোসের শর্ত ছিল তাকে যুদ্ধের সময় কালোবাজারির মাধ্যমে অঢেল টাকা পয়সা রোজগার করতে হবে, অর্থাৎ সুরজিৎ নন্দীর অঢেল টাকা পয়সার মালিক হতে হবে। এই শর্তের অধীনে সুলতা এবং সুরজিতের গোপনে বিয়ে হয়। তবে এই শর্তে নৃপেন বোস অমানবিক যে বিষয়টি যোগ করে তা হল সুরজিৎ যদি শর্তানুযায়ী অর্থ রোজগারে ব্যর্থ হয় সেক্ষেত্রে এই বিয়েরও কোনো মূল্য নেই। নৃপেন বোস এক চিঠিতে মেয়ে জামাইকে লিখেছে, সুলতার সঙ্গে তোমার গোপনে বিবাহ দিয়েছি বিশেষ কোনরূপ অনুষ্ঠান না করেই, কারণ যদি তুমি ৩ মাসের মধ্যে লক্ষ টাকা না করতে পারো তবে তোমার এই বিবাহ অস্বীকৃত হবে। আমাদের সমাজে এরূপ ব্যাপার চালু আছে এবং সুলতাতে যখন আমারই রক্ত বইছে তখন তারও অমত হবে না যেন। অল্পদিন সংসার করেছো বলে মনে করো না তার মনের উপর তুমি অধিকার বিস্তার করেছ। তোমার মতো তাকে দিয়েও প্রতিজ্ঞা করিয়েছি ৩ মাস তোমার সঙ্গে তার সংস্রব না রাখতে। ঝুনরমল ও অসীমের সাহায্য পেলে এই সময়ের মধ্যে ৫ লক্ষ টাকা করা কোনো অসম্ভব প্রস্তাব নয়। বিবেকটাকে সাপের খোলসের মতো ত্যাগ করে নতুন করে বেরিয়ে এসো, সময় আবার খোলস পড়বে। এ বর্ণচোরা দেশে মহারথীদের সামিল হওয়ার ওই একই পন্থা। মূলত ব্যক্তিগত চাওয়া পাওয়া অর্থাৎ প্রিয়তম সুলতাকে পাওয়ার জন্যই দরিদ্র মাস্টার সুরজিৎ নন্দী দেশ জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতায় লিপ্ত হয়। অবৈধ পথে অর্থ উপার্জনের জন্য সুরজিৎকে সহায়তা করে তারই সহপাঠী অসীম।
সুলতাকে পাওয়ার প্রবল ইচ্ছায় সুরজিৎ এগিয়ে গেছে। নৃপেন অসীমের দেখানো অন্ধকার পথে গমন অনেকটা যান্ত্রিকভাবে পরিচালিত হয়েছে। দ্রুত গতির কোনো অশ্বের খুরের সাথে সুরজিৎ তার ভাগ্যের রথ জুড়ে দিয়ে ছুটে চলেছে। নৃপেন বোসের শর্ত পূরণের জন্য নির্ধারিত টাকার অঙ্কের আর মাত্র 1 লক্ষ টাকা বাকি আছে সুরজিতের। এমত অবস্থায় সুরজিতের কণ্ঠে উচ্চারিত হয়, লক্ষ্মীর ভাণ্ডার বাংলাদেশ আজ নিরন্ন, বিশ্বের দোষ দেব না। আমাদের নালিশ আজ বাংলাদেশের লোকের বিরুদ্ধে, যারা দেশবাসীর উদ্যত হাড় সম্মুখ থেকে অন্ন সরিয়ে নিচ্ছে 4 গুণ লাভের আশায়। অনাহার ও ক্ষুধা দেশটাকে পিষ্ট করেছে। মার স্তনে দুধ নাই, চুষে চুষে দুধ না পেয়ে সন্তানগুলি কুকুর ছানার মতো কেই করছে মার বুকে। সরীসৃপের মতো, কেন্নর মতো শহরের রাস্তাঘাটে কিলবিল করছে নরনারী খাদ্যের অন্বেষণে। অসূর্য স্পর্শার যুবতী দেহ বিকিয়ে দিচ্ছে অবহেলায় এক মুঠো অন্নের জন্য। এই বাক্যগুলো কিন্তু সুরজিতের নিজের কণ্ঠেই উচ্চারিত। দেশ জাতির সাথে বিশ্বাসঘাতকতা করতে করতে সুরজিতের মনে ভয়ানক ক্লান্তি নেমেছে। সে বিবেকের দংশনে পর্যুদস্ত। সমাজে ভদ্রতার মুখোশ পরে কালোবাজারি করে অর্থ রোজগার তার ঘৃণা জন্মেছে। এই ঘৃণা তার জীবনকে বিপন্ন করে তুলেছে। অথচ অর্থপিশাচ নৃপেন বোস অর্থ উপার্জনের এই পদ্ধতিকে যুগধর্ম হিসেবে আখ্যায়িত করে চূড়ান্তভাবে নীচতার পরিচয় দিয়েছে। বিশেষত সে সুরজিৎকে প্রতিনিয়তই প্ররোচিত করতে থাকে। সুলতাকে পাওয়ার পথ রুদ্ধ হয়ে যাওয়ার আশঙ্কা থাকা সত্ত্বেও এই অমানবিক তথা অনৈতিক কাজে সুরজিতের মন আর সায় দেয় না। সে কৃতকর্মের জন্য অনুশোচনায় ভুগতে শুরু করে। এই অনুশোচনা থেকেই সুরজিৎ নন্দী তার মৃত্যুর পর অবৈধভাবে উপার্জিত তার সকল সম্পত্তির মালিক দরিদ্র মানুষ হতে পারে এই লক্ষ্যে সে উইল করে। তার উইলের কিছু অংশ পড়ে শোনাচ্ছি। আমি শ্রী সুরজিৎ নন্দী, পিতা ইন্দ্রজিৎ নন্দী, বাড়ি 1010 বালিগঞ্জ প্লেস, কলিকাতা। এই মর্মে উইল করিতেছি যে আমার মৃত্যুর পর আমার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি ও ব্যাংকের যাবতীয় টাকা দরিদ্র সেবায় ব্যয় করিবার নিমিত্ত নিম্নোক্ত ব্যক্তিগণ লইয়া একটি ট্রাস্ট গঠন করিয়া তাহাদের হস্তে এত দ্বারা সমুদয় ন্যস্ত করিলাম। আমার মৃত্যু অন্তে তাহারা ইচ্ছা মতো উহার সদ্বয় করিতে পারিবেন। আমি সুস্থ শরীরে সজ্ঞানে এবং 2 জন সাক্ষীর সম্মুখে ইহা সই করিলাম। অর্থাৎ দরিদ্র স্কুল মাস্টার নিজের বিবেকের কাছে পরাজিত হয়েই এই উইল করেছে। সুরজিৎ মৃত্যুর ঠিক আগ মুহূর্তে উইলে স্বাক্ষর করে যায়, যাতে করে তার উত্তরসূরি এই অভিশাপের অর্থ ভোগ না করে। আর আত্মদহনে বিপর্যস্ত সুরজিৎ নন্দী নিজের সন্তানকে অভিশাপগ্রস্ত অর্থের রাহুগ্রাস থেকে মুক্ত করতে পেরেছে। এই শেষ ভরসায় মৃত্যুর কোলে ঢলে পড়েছে। তবে তার এই পরাজয়ে প্রকৃতপক্ষে মানবতার জয় ঘোষিত হয়েছে। যে গরিবদেরকে বঞ্চিত করে সুরজিৎ অর্থ সঞ্চয় করেছিল, বিবেকের দংশনে সুরজিৎ নন্দী শেষ পর্যন্ত সেই সম্পত্তি তাদের কল্যাণে খরচের জন্য উইল করে পুনর্জন্ম লাভ করেছে। এরপরে নাট্য ঘটনায় নতুন টানাপোড়েন সৃষ্টি হয় সুরজিৎকে টেলিফোনে মৃত্যুর হুমকি দেওয়ার মাধ্যমে। কিন্তু বিবেকের দংশনাহত টেলিফোনে মৃত্যুর হুমকি পাওয়া সত্ত্বেও সুরজিৎ তার সিদ্ধান্ত থেকে পিছু হটেনি। বরং নৃপেন বোসের লোকজনের কাছ থেকে টেলিফোনে মৃত্যুর হুমকি পাওয়ার পর সুরজিতের বিবেক তাকে বলে, পড়ে শোনাচ্ছি, মানুষের উপর রকমারি অত্যাচার করেছ, মৃত্যুদূতের 2 হাত কাজে ভরে দিয়েছ, তাকে সব্যসাচী করে তুলেছ তুমি, অন্য থেকে বঞ্চিত করে মরার পথে মানুষকে শুধু বসিয়ে দাও নাই, ঔষধ থেকে বঞ্চিত করে বেঁচে ওঠার লড়াইয়ের হাতিয়ার সরিয়ে নিয়েছ এই তুমি। ঘৃণিত উপায়ে সরিয়ে নিয়েছ লঙ্গরখানা থেকে চাল। তোমার দেয়া ভুয়ো ঔষধের উপর নির্ভর করে কত বিধবার একমাত্র পুত্র সামান্য অসুখ নিয়ে মারা গেছে। শতাব্দী থেকে যে প্রতিনিধিত্ব রক্তে রক্তে অব্যাহত হয়ে আসছিল, তার ঘটিয়েছ পূর্ণচ্ছেদ। চালের বস্তা ছেঁড়া জুতো দিয়ে, আটার বস্তা রাবিশ দিয়ে ভারী করেছ। নুনে মিশিয়েছ বালু, তেলে নানা জিনিসের কলতানি। মানুষের স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলেছ। মানুষের রক্তে 3 পুরুষ পর্যন্ত বিষিয়ে মরার সামগ্রী মিশিয়ে দিয়েছ। আরো শুনবে? অতএব যুদ্ধের বাজারে কিভাবে সুরজিৎ নন্দী লক্ষ লক্ষ টাকা আয় করেছে তা উপরের বক্তব্যে স্পষ্ট বোঝা যায়। যে এরকম অবৈধভাবে অর্থ আয় করেছে, তাকে একদিন অবৈধ উপায়ে পৃথিবী ছেড়ে যেতে হবে। এটাই যেন স্বাভাবিক নিয়ম। এজন্যই নিজের অজান্তেই সুরজিতের বিবেক তাকে শোনায়, তোমার উপর নেই প্রতিহিংসা নেব যে দেবী, সেই নেমেসিস তার হিসাব খতাচ্ছে। তোমার উপায় নেই প্রতিহিংসা নেবে যে দেবী, সেই নেমেসিস তার হিসাব খতাচ্ছে।
অবৈধভাবে অর্থ উপার্জন করে সুরজিৎ নন্দীর আত্মদহন ঘটে এবং মনুষ্যত্ববোধের উন্মেষ যে নতুন সুরজিতের জন্ম হয় তার বিবেকবোধ তাকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। এই সুরজিৎ অনেকটাই যেন স্বেচ্ছায় মৃত্যুকে বরণ করে নিতে চায়। সুরজিৎ যখন নিজের মৃত্যুর জন্য প্রস্তুত, এমত অবস্থায় তার স্ত্রী সুলতার চিঠি পেয়ে সে জানতে পারে তার গর্ভে সন্তান এসেছে। এ সময় নাট্যকার নুরুল মুমিন অত্যন্ত সার্থকতার সাথে সুরজিৎ নন্দীর মানসিক দ্বন্দ্ব ও টানাপোড়েন তুলে ধরেছেন। সুরজিতের একদিকে নিজের উপর নিজের বিতৃষ্ণা, ঘৃণা এবং প্রতারণাজাত আত্মগ্লানির দহন, অন্যদিকে পিতৃত্বের আনন্দে তার হৃদয় রক্তাক্ত ক্ষত বিক্ষত হয়েছে। এই যন্ত্রণায় কাতর সুরজিতের জন্য বেঁচে থাকা কঠিন হয়ে পড়ে। সম্ভবত এই জন্যই নাট্যকার এ সময় সুরজিৎকে মুক্তি দিতেই টেলিফোনের হুমকিকে বাস্তবতা দিয়েছেন। এক সময়কার বন্ধু অসীম, যে তাকে হাত ধরে অন্ধকার পথে নামিয়েছিল, সেই তার বুকে ছুরি বসিয়ে দিয়ে হত্যা করে। এই হত্যার মাধ্যমে নিঃসন্দেহে অসীম অপরাধ করে, তবে তার কৃত অপরাধের চেয়ে নাট্য ঘটনায় সুরজিতের মৃত্যুই যেন অধিকতর জরুরি ছিল, কেননা তার মৃত্যুর মধ্য দিয়েই নাট্য ঘটনায় মুক্তির সুবাতাস প্রবাহিত হয়। সুরজিৎ নন্দী তার অনৈতিকতা, অমানবিকতার এবং মানসিক বৈকল্যের পরিচয় দিতে গিয়ে একসময়ের প্রেমিকা স্নেহলতার একটি পত্র পাঠ করে। এই চিঠির সূত্রে নাট্যকার সুরজিতের চূড়ান্ত সামাজিক অবক্ষয়ের মর্মান্তিক দৃশ্য নাট্যঘটনায় উপস্থাপন করেছেন। স্নেহলতা ভালোবেসেছিল সুরজিৎকে, কিন্তু সেই ভালোবাসার মূল্য সেদিন সুরজিৎ দেয়নি। অবশ্য সেজন্য পরবর্তী সময় আত্মদহনে পুড়েছে সুরজিৎ। স্নেহলতা তার পত্রে অভিযোগ করে লিখেছিল, জানতাম আমার মতো প্রথম শ্রেণীর প্রতিভার সংস্পর্শে তৈরি করলেন যে মন, তাই দিয়ে জয় করলেন বুর্জোয়া ছাত্রী সুলতাকে, বেয়ে উঠে মইটাকে লাথি দিয়ে ফেলে দিলেন। সুরজিৎ কর্তৃক প্রেমিকা স্নেহলতার প্রেমের মূল্য দেওয়া না দেওয়া নাট্যঘটনায় বড় কোনো বিষয় নয়, কিন্তু এর মাধ্যমে যে কাহিনীর সূচনা হচ্ছে তা করুণ। সুরজিতের কাছে প্রেমের প্রত্যাখ্যাত হয়ে স্নেহলতার কুমারিত্ব সরকারিভাবে অক্ষুণ্ণ রইল, এ কথার মধ্য দিয়ে নাট্যঘটনা ভিন্ন এক প্রচ্ছদপট চিত্রিত হয়েছে। সুরজিতের প্রেম প্রত্যাখ্যাতা স্নেহলতার জীবনের মর্মন্তুদ কাহিনীবৃত্তে যুদ্ধের বাজারের নিষ্ঠুরতা, ভয়াবহতা উঠে এসেছে। স্নেহলতার এই কুমারিত্বের ধরন কতটা নির্মম তা ভাবা যায় না। সুরজিৎ তাকে প্রত্যাখ্যান করেছে, এটা হয়তো মামুলি ঘটনা হিসেবে দেখা যেত, কিন্তু সেই প্রেমিক সুরজিতেরই কালোবাজারির ফলে দেশ জুড়ে যে মহামারী আর দুর্ভিক্ষ দেখা দিয়েছে, তার ফলাফল গিয়ে পড়েছে তারই প্রাক্তন প্রেমিকা স্নেহলতার উপর। স্নেহলতার চিঠিতে তার প্রমাণ মেলে। সে সুরজিৎকে লিখেছিল, আমি হলাম দাসীর মেয়ে, সুতরাং লালসার লিকলিকে জিহ্বার অবলেহন দুর্বার হয়ে উঠল চারদিক থেকে। রোধ করতে গিয়ে মার চাকুরি গেল কয়েক জায়গায়, শেষ পর্যন্ত বিষক্ষয় করতে হলো। জানত ক্ষুধা, পেটেরটা মেটাতে গিয়ে দেহেরটাও মেটাতে হলো। গালভরা যে নোশনটা প্রাণপণে রক্ষা করতে চেয়েছিলাম, প্রাণ রক্ষার জন্যে সেটাকেই পণ দিলাম। স্নেহলতার এই করুণ পরিণতির জন্য দায়ীকে এককভাবে হয়তো শুধু সুরজিৎকে দায়ী করা যায়। স্নেহলতার এই চিঠি পাঠ করে সুরজিৎ মূলত নিজের ভেতরের পশুত্বটাকে বাইরে বের করে এনেছে এবং সে উপলব্ধি করেছে, আই শ্যাল টার্ন ইউ ডাউন, ইউ ইডিওটিক স্পিরিট ইন ম্যান। কিন্তু দেশশুদ্ধ এরকম হাজার হাজার স্নেহলতার জন্য দায়ী একা সুরজিৎ নয়, নৃপেন বোস, অসীমদের মতো কালোবাজারিরাই দায়ী। কেননা এই কালোবাজারিদের কারণে যুদ্ধের বাজারে পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি হয়। এর ফলে অসংখ্য মানুষ অনাহারে, অর্ধাহারে কিংবা কোনো কোনো ক্ষেত্রে যুবতীরা শরীর বিক্রি করে জীবিকা নির্বাহ করতে বাধ্য হয়। তবে এক স্নেহলতার মর্মান্তিক পরিণতির জন্য যে সুরজিৎ প্রত্যক্ষভাবে দায়ী তা বলার অবকাশ থাকে না। স্নেহলতার কুমারিত্ব সরকারিভাবে অক্ষুণ্ণ, কিন্তু সামাজিক বিবেচনায় এই কুমারিত্ব কতটা নির্মম ও যন্ত্রণাদায়ক তা ভাষায় প্রকাশ করা প্রায় অসম্ভব। সরকারিভাবে অক্ষুণ্ণ বলতে কিন্তু বোঝানো হয়েছে যে তার বিয়ে হয়নি, অর্থাৎ বিবাহ বহির্ভূত সম্পর্ক। সুরজিৎ কর্তৃক স্নেহলতার প্রেম প্রত্যাখ্যান করার ঘটনা সাধারণ হয়েও অসাধারণ, কেননা ঘটনাটি একটি মেয়েকে দেহ ব্যবসায় নামতে বাধ্য করেছে, আর এর কারণ সুরজিতের অবৈধ অর্থ উপার্জনের মধ্যে নিহিত। সুরজিতের কালোবাজারির ফলে দেশ জুড়ে যে মহামারী আর দুর্ভিক্ষ দেখা দিয়েছে, তার অবশ্যম্ভাবী ফলাফল ভোগ করেছে স্নেহলতার মতো এদেশের অসংখ্য নারী। সুরজিতের অর্থোপার্জন এবং তার প্রাক্তন প্রেমিকা স্নেহলতার নারীত্ব বিসর্জন ওতপ্রোতভাবে জড়িত। নুরুল মুমিনের একক চরিত্র বিশিষ্ট নেমেসিস নাটকটিকে এতদিন অনেকেই সামাজিক নাটক হিসেবেই কেবল বিবেচনা করেছেন। নাটকের প্রেক্ষাপট অবশ্যই সামাজিক, এজন্য এটিকে সামাজিক নাটক বলতে বাধা নেই। তবে একই সাথে নায়ক সুরজিৎ নন্দীর চরিত্র বিশ্লেষণে স্পষ্ট হয় যে এটি কাব্য নাটকও বটে।
এ কারণেই নাটকে সুরজিতের অন্তর্রহস্য আবিষ্কারে নাট্যকারের প্রাণান্ত প্রয়াস পরিলক্ষিত হয়। উপরন্তু এই নাটকের গদ্য সংলাপ প্রায়শই কাব্যময় হয়ে উঠেছে। যেমন বলতে গেলে বলা যায়, স্নেহলতা, কি সোনালী ছিল মন তোমার, আর কি তীক্ষ্ণ ছিল তোমার অনুভূতি। অথবা স্নেহলতার চিঠি থেকে সুরজিতের কিছু সংলাপ দেখা যায়, আপনার আর দেখা পেলাম না, দেখা হলো দুর্ভিক্ষ রাক্ষসীর সঙ্গে। ইন্টেলেক্টের মূল্য তার কাছে কয়েক টুকরো হাড়ের বেষ্টনীতে ছটাকখানেক মগজ মাত্র। এছাড়াও দেখা যায় কথায় কথায় সুরজিৎ অনেক কবির কবিতা এবং গান তার সংলাপে ব্যক্ত করেছে, যা নাট্য ঘটনায় কবিতার সুর, ছন্দ এবং রূপক চিত্রকল্পের আবহ সৃষ্টি করেছে। নুরুল মোমেন নেমেসিস নাটকের নামকরণ করেছেন গ্রিক পুরাণের প্রতিশোধের দেবী নেমেসিসের নাম অনুসারে। এই নাটকের নায়ক সুরজিৎ যুদ্ধের বাজারে কালোবাজারি করে যেভাবে অবৈধ অর্থ উপার্জন করে অসংখ্য মানুষের অভিশাপ কুড়িয়েছে, তাতে তার শাস্তি অনিবার্য হয়ে পড়ে। উপরন্তু এই অন্যায় কৃতকর্মের জন্য সুরজিৎ নন্দী নিজেও অন্তর্দহনে পুড়তে থাকে। তার আত্মগত উপলব্ধি তাকে মনে করিয়ে দেয় তার কৃত অপরাধের শাস্তি অবশ্যই প্রতিশোধের দেবী গ্রহণ করবেন। এই আশঙ্কা থেকেই সে মৃত্যুর আগে অবৈধভাবে উপার্জিত সকল সম্পত্তি সুরজিৎ গরিবদের উদ্দেশ্যে উইল করে দেয়, যাতে দেবী নেমেসিসের প্রতিশোধের আগুনে তার সন্তানকে পুড়তে না হয়। সুরজিতের উদ্দেশ্য নাট্য ঘটনায় সার্থক হয়ে ওঠে যখন অসীম তাকে খুন করে। এই খুনের ঘটনা যদিও তার বন্ধু কর্তৃক সংঘটিত হয়েছে, তথাপি নাট্যকার সুরজিতের কৃত অপরাধের শাস্তি স্বরূপ দেবী নেমেসিসের প্রতিশোধই প্রমাণ করেছেন নাট্য ঘটনায়। অর্থাৎ নাট্য ঘটনায় সুরজিতের মৃত্যুকে অনিবার্য করে তুলেছেন নাট্যকার। অতএব দেবী নেমেসিসের নাম অনুসরণে নাটকের নাম নেমেসিস সার্থক হয়েছে, একথা সন্দেহাতীতভাবে প্রমাণ হয় সুরজিতের মৃত্যুর মধ্য দিয়ে। নুরুল মোমেন যে উদ্দেশ্য নিয়ে নেমেসিস রচনা করেছেন তার সেই উদ্দেশ্য পূরণ হয়েছে সুরজিতের অবৈধ উপায়ে অর্জিত অর্থ সম্পত্তি গরিবদেরকে উইল করে দেওয়ার মাধ্যমে। উপরন্তু নাট্য ঘটনার যবনিকা টানতেই তিনি সুরজিতের বন্ধুকে দিয়ে তাকে হত্যা করিয়ে তা নেমেসিস দেবীর প্রতিশোধ হিসেবে প্রতিষ্ঠা করেছেন। নাটকের এই সমাপ্তিও সম্পূর্ণ নাট্যকাহিনীর সাথে সঙ্গতিপূর্ণ। একক চরিত্রের নাট্যকাহিনীর মধ্যে দর্শকদের প্রবেশ করানোর ক্ষেত্রে বিশেষত নুরুল মোমেন অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়েছেন। নেমেসিসের শুরু থেকে শেষ পর্যন্ত দর্শক টানটান উত্তেজনার মধ্যে অবস্থান করে। অতএব নাট্য ঘটনার বিকাশ এবং গতিময়তা যেমন নাট্যকার ধরে রেখেছেন, তেমনি নায়ক সুরজিৎ চরিত্রের মধ্যে নাটকীয় পরিবর্তন নিয়ে এসে তাকে হত্যার মধ্য দিয়ে এর সার্থক ট্র্যাজেডি পরিসমাপ্ত করছেন। নাট্যকার নুরুল মোমেনের নেমেসিস নাটকের সংলাপ, ভাষাশৈলী এবং নাট্য কৌশল মননশীল বুদ্ধিবৃত্তিক। তবে অভিনয়ের জন্য মঞ্চনাটক হিসেবে নেমেসিস সম্পূর্ণ সার্থক তা বলা যায় না, কেননা একক চরিত্রের মানুষ বিশ্লেষণের এই দীর্ঘ প্রক্রিয়া দর্শকের কাছে একঘেয়ে মনে হতে পারে। তবে নাট্যকার চরিত্রের অন্তর্গত রহস্য উন্মোচনে সার্থকতার পরিচয় দিয়েছেন বলেই এটি সামাজিক প্রেক্ষাপটে রচিত হওয়া সত্ত্বেও সার্থক কাব্যনাটক হিসেবে বিবেচনা করা যায়। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে ধৈর্য ধরে শোনার জন্য। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।